আসসালামু আলাইকুম বন্ধুরা, গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, গুচ্ছের আবেদন কার্যক্রম অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে আবেদন কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বন্ধুরা, আবেদন কার্যক্রমটি শেষ হওয়ার পর তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছো, ভাইয়া আমার স্কোর এত, আমার পজিশন বা মেরিট পজিশন এত, আমার কি গুচ্ছে কোনো সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আমি কি প্রথম মেরিট লিস্টে চান্স পাবো? যদি প্রথম মেরিট লিস্টে চান্স না পাই তাহলে কি আমি দ্বিতীয় মেরিট লিস্টে চান্স পাবো, নাকি তৃতীয় মেরিট লিস্টে চান্স পাবো, বা আমার চান্স যদি না হয় তাহলে আমার করণীয় কি? এরকম নানা ধরনের প্রশ্ন করেছো। অনেকে ইনবক্স করেছো, কমেন্ট করেছো, তাদের জিপিএ নম্বর এবং চয়েস লিস্ট উল্লেখ করে এই প্রশ্নগুলি জিজ্ঞেস করেছো। আজকের ভিডিওতে এই নিয়ে আলোচনা করব, অর্থাৎ তোমার স্কোর অনুযায়ী তোমার কোন মেরিটে সম্ভাবনা রয়েছে, পাশাপাশি তোমার যদি প্রথম বা দ্বিতীয় বা তৃতীয় মেরিটে যদি চান্স না হয় সেক্ষেত্রে তোমার করণীয় কি, এই বিষয়গুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কোনো একটি বিশ্ববিদ্যালয় বা কোনো একটি সাবজেক্টে তুমি কোন মেরিটে চান্স পাবে, অর্থাৎ প্রথম মেরিটে বা দ্বিতীয় মেরিটে বা তৃতীয় মেরিটে বা চান্স পাবে কি না, এই পুরো বিষয়টি তিনটি বিষয়ের উপর নির্ভর করছে। প্রথমত, তোমার স্কোর কত, এটা খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত হচ্ছে তোমার পজিশন, অর্থাৎ মেরিট পজিশন কত, এটা খুব গুরুত্বপূর্ণ। তৃতীয়ত হচ্ছে তুমি চয়েস লিস্টটা কিভাবে সাজিয়েছ, এটাও খুব গুরুত্বপূর্ণ। আমি ধাপে ধাপে আলোচনা করছি। প্রথমত হচ্ছে তোমার স্কোর কত। বন্ধুরা, এর আগের ভিডিওগুলোতে তোমাদের সাথে আলোচনা করেছি, যার স্কোর বেশি, অর্থাৎ যে যত মার্কস পেয়েছে সে অবশ্যই ভালো পজিশনে থাকবে, সেটাই তো স্বাভাবিক। এর আগের একটি ভিডিওতে বলেছিলাম যে এবছর কিন্তু গত বছরের তুলনায় প্রায় 30% কম আবেদন জমা পড়েছে, অর্থাৎ গত শিক্ষাবর্ষে যে পরিমাণ আবেদন করেছিল শিক্ষার্থীরা, এবছর তার চেয়ে, অর্থাৎ অ্যাভারেজে বলছি, বিশ্ববিদ্যালয়গুলোতে 30% আবেদন কম পড়েছে। সেই হিসেব করলে গত বছরের তুলনায় এবছর কিন্তু কিছুটা কাট অফ মার্ক রিজনেবল থাকবে, তার মানে একটু কম স্কোর নিয়েও কিন্তু তোমার সম্ভাবনা রয়েছে। এর আগের ভিডিওতে এটাও বলেছিলাম, যারা 60 to 65 প্লাস পেয়েছে এবং মোটামুটি একটি ভালো মেরিট পজিশন রয়েছে, তারা নিশ্চিতভাবে কোথাও না কোথাও তো অবশ্যই চান্স পেয়ে যাবে। তবে এক্ষেত্রে কিন্তু কয়েকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে তাকে বেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে, সুন্দরভাবে কৌশলী হয়ে তাকে চয়েস লিস্টটা সাজাতে হবে, তাহলেই তার একটি পসিবিলিটি আসবে। এই ছিল মার্ক নিয়ে কথাবার্তা। এবার আসি মেরিট পজিশন। বন্ধুরা, মেরিট পজিশনের সাথে কিন্তু মার্কেরও একটি সম্পর্ক রয়েছে বা স্কোরের একটি সম্পর্ক রয়েছে। যার মেরিট পজিশন যত সামনের দিকে তার সুযোগটা ততই বেশি বলা যায়। ধরি তুমি সায়েন্সের একজন শিক্ষার্থী, সায়েন্সে গুচ্ছের কতগুলো আসন রয়েছে, যদি 12,000 আসন থাকে তাহলে 12,000-এর মধ্যে যাদের মেরিট পজিশন রয়েছে নিশ্চিতভাবে তার কিন্তু সম্ভাবনাও বেশি। 12,000-এর পরে যার যদি সিরিয়াল থাকে তার অবশ্যই কিছুটা চ্যালেঞ্জিং। মেরিট পজিশন 18,000-এর পরে তার তো আরও বেশি চ্যালেঞ্জিং হবে। এখানে এই বিষয়টি কাজ করবে, অর্থাৎ যার মেরিট যত দূরে তার তত বেশি চ্যালেঞ্জিং সিচুয়েশনের মধ্যে আসবে। এবং তৃতীয় যে বিষয়টি ফ্যাক্টর হিসাবে কাজ করবে সেটি হচ্ছে সাবজেক্ট চয়েস। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছো তখন কিন্তু তুমি একটি সাবজেক্ট চয়েস দিয়েছো। এখন এই সাবজেক্ট চয়েস দুইভাবে শিক্ষার্থীরা দিয়েছে। কেউ হয়তো বা বিশ্ববিদ্যালয়কে নির্ভর করে তারা সাবজেক্ট চয়েস দিয়েছে, কেউ হয়তো বা সাস্টি পড়তে চায়, সাস ছাড়া তার আর কোনো অপশন নেই, এটাই তার ফার্স্ট চয়েস। এভাবে বিশ্ববিদ্যালয়কে গুরুত্ব দিয়ে তিনি সাবজেক্ট চয়েসটা সাজিয়েছেন। কেউ হয়তো বা সাবজেক্টটা তার কাছে গুরুত্বপূর্ণ, সে সাবজেক্টকে গুরুত্ব দিয়ে চয়েস লিস্টটা সাজিয়েছে। এটা কিন্তু একটি বড় ফ্যাক্টর হিসাবে কাজ করবে। অনেক ক্ষেত্রে দেখা যাবে, গত বছর আমরা দেখেছি, বা আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 কলেজকে উদাহরণ হিসাবে আনি, প্রক্রিয়াটা অলমোস্ট এর একই রকম। সেই হিসাবটা যদি আমরা করি তাহলে দেখতে পাবো, যদি তুমি যতগুলো বিশ্ববিদ্যালয়কে সিলেক্ট করেছো সেই অনুযায়ী কিন্তু চয়েসের উপর ভিত্তি করে তোমার চান্স পাওয়া না পাওয়া নির্ভর করছে। একটা উদাহরণ দিয়ে বলি, যেমন তুমি 5টি বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছো, এর মধ্য থেকে তুমি প্রথম চয়েস দিয়েছো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংলিশ সাবজেক্টকে, দ্বিতীয় পজিশনে রেখেছ ইসলামিক বিশ্ববিদ্যালয় ইংলিশ সাবজেক্টকে, তৃতীয় পজিশনে রেখেছ জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় ইংলিশ সাবজেক্টকে, অর্থাৎ সাবজেক্টকে গুরুত্ব দিয়ে তুমি সাজিয়েছ। এখন অন্য ক্ষেত্রে আরেকজন শিক্ষার্থী তোমার চেয়ে হয়তো বা স্কোর কম, সে হয়তো বা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাবজেক্টকে ফার্স্ট চয়েস দিয়েছে। এক্ষেত্রে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কাছে কিন্তু ওই শিক্ষার্থীটা বেশি প্রেফারেন্স পাবে যে
তার সাবজেক্টকে ইংলিশ সাবজেক্টকে ফার্স্ট পজিশনে দিয়েছে, তুমি কিন্তু সেই সাবজেক্টকে তৃতীয় পজিশনে দিয়েছো। তাই সেই বিশ্ববিদ্যালয়ের কাছে তোমার গুরুত্বটা কিছুটা কম হবে সেই শিক্ষার্থীর তুলনায়। ঠিক একইভাবে তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছো, ইংরেজিকে প্রথম চয়েস দিয়েছো, হয়তোবা আরেকজন শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইংলিশ সাবজেক্টকে দ্বিতীয় চয়েস দিয়েছে। এক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছে তুমি বেশি গুরুত্বপূর্ণ, আর যে শিক্ষার্থী দ্বিতীয় চয়েস দিয়েছে তার কাছে কিন্তু কিছুটা কম গুরুত্ব বহন করে। পাশাপাশি আরেকটি বিষয় তোমাদের সাথে শেয়ার করাটা জরুরি মনে করছি, কতজন শিক্ষার্থী কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছে, তাদের স্কোর কত, নাম্বার কত, তাদের মেরিট পজিশন কত, তাদের চয়েস লিস্টটা কীভাবে দিয়েছে, এই বিষয়গুলো কিন্তু তোমার আমার কারোই জানা নেই। তাই আমাদের পক্ষে বা তোমার পক্ষে বলা খুবই কঠিন যে তোমার কত মেরিটে তোমার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, তোমাদেরকে একটি আশার কথা বলতে চাই, সেটি হচ্ছে এখন পর্যন্ত কিন্তু অনেক বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি কার্যক্রম কমপ্লিট করছে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় বা রাজশাহী বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 7 কলেজের কিছু দিনের মধ্যেই চয়েস আসবে। অন্যদিকে বুটেক্সের পরীক্ষা হয়ে গেছে, বুটেক্সের অধীনে 7 কলেজের ব্যাপার রয়েছে, কৃষি গুচ্ছের সামনে রয়েছে। তার মানে ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভর্তি কার্যক্রম কিন্তু শেষের দিকে বা কোথাও ভর্তি হয়ে গেছে শিক্ষার্থীরা যারা বড় পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটি ভালো সাবজেক্ট পেয়ে গেছে তারা কিন্তু গুচ্ছে আসবে না, যদি না সে অনেক অসাধারণ একটি সাবজেক্ট পেয়ে যায়। এছাড়া কিন্তু তারা এই বড় বিশ্ববিদ্যালয় থেকে আসবে না। তাই এখানে কিন্তু যাদের স্কোর কম তাদের কিন্তু একটি সম্ভাবনা রয়েছে। তাই হতাশ হবে না, প্রক্রিয়ার সাথে তোমাকে যুক্ত থাকতে হবে। এখন সর্বশেষ যে বিষয়টা অনেকেই প্রশ্ন করেছিল সেটি হচ্ছে, ভাইয়া যদি প্রথম, দ্বিতীয় বা তৃতীয় মেরিটে আমার চান্সই না হলো, সেক্ষেত্রে করণীয় কী? আর তৃতীয় মেরিটও যদি না হয় আর আসন যদি ফাঁকা থাকে, তাহলে কিন্তু জিএসটি কর্তৃপক্ষ এই পুরো প্রক্রিয়াটি বিশ্ববিদ্যালয়ের হাতে দিয়ে দেবে। গত বছর আমরা তাই দেখেছি। তখন বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাদের নিজেদের মতো করে তারা শিক্ষার্থী নিবে। এক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় যে বিষয়টি দেখা যায় গত শিক্ষাবর্ষে আমরা দেখেছি, সেটি হচ্ছে গণবিজ্ঞপ্তি। গণবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদেরকে ভর্তি নিয়েছে। এখন অনেকেই হয়তো প্রশ্ন করতে পারো, ভাইয়া গণবিজ্ঞপ্তি কী? বন্ধুরা, এই নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও রয়েছে। এছাড়াও আগামীতে আমি এই নিয়ে স্পেসিফিক ভিডিও দিব, গণবিজ্ঞপ্তি কি, কিভাবে কাজ করে গণবিজ্ঞপ্তিটি। তবে বন্ধুরা, এতটুকু আমি তোমাদেরকে বলে রাখছি, যদি তৃতীয় মেরিটে দেওয়ার পরও আসন ফাঁকা থাকে এবং শিক্ষার্থীদের সংখ্যাও যদি অনেক থাকে, তাহলে অবশ্যই বিশ্ববিদ্যালয়গুলো এই গণবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদেরকে নিয়ে নিবে। পাশাপাশি বিশেষ ভাইবার মাধ্যমেও কিন্তু শিক্ষার্থীদেরকে তারা নিয়ে নিতে পারে। এটা সম্পূর্ণ তখন বিশ্ববিদ্যালয়ের এখতিয়ার থাকবে। তাই বন্ধুরা, হতাশ হবে না, প্রক্রিয়ার সাথে যুক্ত থাকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তাহলে সময়ে সময়ে তোমরা বিভিন্ন আপডেটগুলো পাবে, কখন কি করতে হবে সেই বিষয়গুলোর ব্যাপারে নির্দেশনা পাবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।